আমরা জানি যে ধর্মের ভিত্তিতে ভীষণভাবে বিভাজিত, ভীষণভাবে বিদ্বিষ্ট, ভীষণভাবে হিংসা কবলিত আমাদের দেশে, এমনকি আমাদের রাজ্যেও, পশ্চিমবঙ্গেও ভাষা নিয়ে একটা নতুন ধরনের অত্যন্ত উগ্র ভাষা, কি বলবো, ভাষা অভিমান, ভাষা শভিনিজম, ভাষা জাতীয়তাবাদ, এমনকি ভাষা সাম্প্রদায়িকতার লক্ষণ দেখা যাচ্ছে। কিছুদিন আগে কর্ণাটক এবং মহারাষ্ট্রের মধ্যে যা হয়েছে আমরা জানি, এক রাজ্যের বাস অন্য রাজ্যে ঢুকতে পারবে না। সর্বশেষ গতকাল সুপ্রিম কোর্টে যেটা হয়েছে, মহারাষ্ট্রে আকোলা জেলাতে একটি পুরসভাতে তাদের উর্দুতে তাদের সাইনবোর্ড লেখা, তার বিরুদ্ধে একজন প্রাক্তন কাউন্সিলর মামলা করেছিলেন। বোম্বে হাইকোর্ট হয়ে সেই মামলা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট বলে যে না, উর্দু ভাষায় সাইনপোস্ট থাকতেই পারে। উর্দু আমাদের দেশে সংবিধানের 8ম তফসিলে স্বীকৃত 22টি ভাষার মধ্যে একটা। তাই না, সুপ্রিম কোর্টের ওই জাজমেন্টটা যদি পুরোটা পড়েন, আমি চেষ্টা করেছি অনেকটা পড়া, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। বলা হচ্ছে যে উর্দু হচ্ছে ভারতীয় সংস্কৃতির একটা প্রকৃষ্ট উদাহরণ, যেখানে গঙ্গা যমুনার মতো নানা রকম সংস্কৃতি মিলেমিশে আছে। আদালত, সুপ্রিম কোর্টের বিচারপতি ধুলিয়া, সুধাংশু ধুলিয়া এটাও বলেছেন যে আদালত শব্দটাই উর্দু। বহু শব্দ যা ব্যবহার করা হয় আদালতে, ওকালতনামা, হলফনামা, এগুলো তথাকথিত শুদ্ধ হিন্দি বা সংস্কৃত শব্দ নয়। বিচারপতিরা বারবার বলেছেন যে ভাষার সঙ্গে অন্য পরিচয়কে গুলিয়ে ফেলা, ধর্ম পরিচয়কে গুলিয়ে ফেলা যে মারাত্মক প্রবণতা, সে সম্পর্কে তারা সতর্ক। আমি নিজে বড় হয়েছি আসামে এবং ভাষার জন্য আমি যখন আমার বছর আষ্টেক বয়স, আমি আসাম থেকে এক অর্থে বিতাড়িত হয়েছিলাম। তো 8 বছর বয়সে খুব একটা বোঝার ব্যাপার ছিল না। তো একটা ভাষা আন্দোলনের মধ্যে দিয়েই আমার ভাষা চেতনার শুরু বলতে পারি। তো তারপরে আমি এই ভাষা আন্দোলন, তার কথা বলছেন আপনি? বঙ্গাল খেদা আন্দোলনের কথা বলছি, 1960। হ্যাঁ, 1960। এবং তারপরে বড় হতে হতে আমি দেখেছি এই একই ভাষার ইস্যু আসাম রাজ্যটাকেও, অবিভক্ত পুরনো আসাম রাজ্যটাকেও কিন্তু ভেঙে 7-8 টুকরো করে দিল, এবং এখনো সে আগুনটা নেবেনি। তুমি কর্মী আন্দোলন দেখো, বড়ো আন্দোলন দেখো, আসামের বরাক উপত্যকার আন্দোলন দেখো, ওইটুকু একটা জায়গা, ওইটুকু একটা রাজ্যের মধ্যে এটা ঘটেই চলেছে এবং এই আগুনটা কখনোই নিচ্ছে না। আমি নিজে এখন বাস করি কর্ণাটকে। তো কর্ণাটকের এই যে লিঙ্গুইস্টিক, কি বলবো, একটা কম্পালশন, যে এখন এখানে বাচ্চা সে যে বোর্ডেই পড়ুক না কেন তাকে কন্নড় তারকে শিখতেই হবে, স্কুল স্তরে অন্তত 3য় ভাষা হিসেবে কম্পালসারি। তো আমার নাতনি খুব কপাল গুনে সে হয়ে গেছে, নাহলে তো প্রতি বছরই ফেল করতো বলে আমার ধারণা। যাই হোক, তো বেরিয়ে গেছে। আরো বেশ কয়েকটা রাজ্যে আমি দেখছি এই ধরনের একই কম্পালশন আসছে। এখন আমি নিজে গোটা 4-5 ভারতীয় ভাষা একটু আধটু বলি, বাংলা, হিন্দি, ইংরেজি বাদে আমি একটু অসমিয়া বলি, আমি একটু নেপালি বলি। আমার ভাষা শিখতে কোনো অসুবিধা নেই, আগ্রহ আছে। কিন্তু এই ভাষা নিয়ে যে এটা যে এখন দেখা যাচ্ছে, এটা কিন্তু মানে শুধু আজকের কাগজ বলে নয়, তোমার এখানে কর্ণাটক রাজ্যে যেমন 60% বোর্ডে যা লেখা থাকবে তার 60% লোকাল ল্যাঙ্গুয়েজে হবে। বহু বাসে আমাকে বাসে চাপার আগে আমি ওই কি বলে গুগল ট্রান্সলেট খুলে দেখে নি বাসটা অ্যাকচুয়ালি যাচ্ছে কোথায়, কারণ আমি লেখাটা পড়তে পারি না। তো এই ভাষাগত এই যে ব্যাপারটা, আমার ধারণা এটা অর্থনীতির সঙ্গে জড়িত এবং এটা থাকবে। আসামে অন্তত এর সঙ্গে অর্থনীতির একটা কানেকশন ছিল। এখানেও খুচখাচ, পুরো ছোট অর্থনীতিগুলো আমি বুঝি না, কিন্তু কন্নড় ভাষীদের চাকরির জায়গা করে নেওয়ার একটা ব্যাপারও আছে এর মধ্যে। কারণ অন্তত এই শহরটা ব্যাঙ্গালোর, এটা তো এখানে কন্নড় ভাষীরা সংখ্যালঘু। ঠিক কলকাতায় যেমন বাংলা ভাষীরা বোধহয় সংখ্যালঘু, আমি জানি না, মাইনর, এবার পরের সেন্সাসে বোঝা যাবে। তো সুতরাং ভাষার আন্দোলনটা বা ভাষারই আগুনটি আমাদের নিভবে না যতদিন না আমাদের আর্থিক সমস্যাগুলো সুরাহা হয়, এইটাই আমার মনে হচ্ছে। তবে
উর্দু নিয়ে যেটা হয়েছে, তুমি যে বম্বে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে অর্ডারটা দিলে, সেটা কিন্তু শুধু গল্পটা শুধু ভাষার না, তার সঙ্গে অনেকগুলো সাম্প্রদায়িকতা একসঙ্গে মিশছে এবং মিশেই এই উর্দুটাকে আইসোলেট করা হচ্ছে। পার্সোনালি আমি তো মনে করি যে উর্দু ভাষা যদি সত্যি চলে যায় তাহলে আমাদের তো মস্ত ক্ষতি, মস্ত মস্ত ক্ষতি, সাংস্কৃতিক ক্ষতি তো বটেই, শিক্ষাগত ক্ষতিও বটে। কারণ আমাদের যারা বড় লেখক তাদের অনেকেই হিন্দি উর্দু একসঙ্গেই লিখতেন। প্রেমচাঁদ নিজেই অর্ধেক উর্দু অর্ধেক হিন্দিতে গেয়ে গেছেন, দুটোই ওদের ভাষা এবং দুটোই ভারতীয় ভাষা। সুতরাং এই সন্ত্রাস নতুন রূপে আসছে কিনা জানি না, কিন্তু এই সন্ত্রাসটা কমেনি এটা আমি বলতে পারি। ভাষা মানুষের যোগাযোগের মাধ্যম হিসেবে উৎপত্তি ভাষার, সেই ভাষা এমন একটা পর্যায়ে গেছে যেটা নিয়ে আমরা দেখছি মহারাষ্ট্রে যেরকম পরপর ঘটনা ঘটছে, যেখানে সিকিউরিটি গার্ডকে মারাঠি বলতে না পারার জন্য প্রকাশ্যে মারা হচ্ছে, ব্যাংকে গিয়ে বলা হচ্ছে আজ আপনাদের ফুল দিয়ে যাচ্ছি, এরপরে যেদিন আসবো ফুল দেবো না, প্রত্যেককে ম্যানেজারকে দাঁড় করিয়ে বলা হচ্ছে পরের দিন থেকে আপনাকে মারাঠি বলতে হবে। এবং বেঙ্গালুরুতেও যেরকম পরপর কিছু ঘটনা, যে ক্যাব ড্রাইভার গাড়ি কিছুতেই থামাচ্ছে না যতক্ষণ না কন্নড় বলবে, এইরকম একটা আতঙ্কের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি কি বলবেন? অস্মিতা এবং অসহিষ্ণুতার মধ্যে সীমারেখাটা কোথায় টানা হবে? আমি থিওরি বলছি না সফি, আমি একদম বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কলকাতার কাকুরগাছি মোড়ের কাছে যে শাখা, সেখানে আমার মায়ের পেনশন অ্যাকাউন্ট আছে। আমি সেখানে ব্যাংকে গিয়ে বছরে একবারই যাওয়ার প্রয়োজন হয়, সেখানে বড় জোর দুবার। সেখানে গিয়ে আমি দেখেছি যে ব্যাংকের অফিসাররা যারা আছেন তাদের মধ্যে কেউ বাংলা বলেন না, বলতে পারেন কিনা জানি বলেন না। সেখানকার গ্রাহকদের মধ্যে যারা, তারা খুব সাধারণ ওই অঞ্চলের রেল লাইনের আশেপাশের এলাকা থেকে আসেন, তারা সকলে ভালো হিন্দি জানেন না, তাদের বেশ বুঝতে অসুবিধা হয়। এখন তানভীর যেটা বললেন, তাহলে কি একটু একটু বাংলা শিখে নেওয়ার চেষ্টা তারা করবেন, নাকি তারা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজ করেন, হিন্দি জানলেই চলে যায়, আজকে পশ্চিমবঙ্গে আছেন কালকে গুজরাটে পরদিন কর্ণাটকে ট্রান্সফার হয়ে যাবেন, তারা শুধু হিন্দি জেনেই কাজ করবেন? এটা একভাবে বিষয়টাকে দেখা যেতে পারে। আরেকভাবে দেখা যেতে পারে, একটু যদি অ্যাকোমোডেট করা যায়, যদি একটু শেখার চেষ্টা করা যায়, তাহলে হয়তো সকলেরই সুবিধে হয়। সাধারণ মানুষরা কিন্তু প্রচুর চেষ্টা করেন। আমি কলকাতায় আমার আশেপাশে যারা মানুষজনদের দ্বারা দেখি, খেটে খাওয়া মানুষ যাদের বলা হয়, তারা কিন্তু হিন্দি বলার প্রচুর চেষ্টা করেন। সে চেষ্টার মধ্যে হয়তো অনেকটাই সিরিয়ালে দেখা, সিনেমাতে দেখা হিন্দির প্রাধান্য থাকে। তারা চেষ্টা করেন হিন্দিতে কমিউনিকেট। এই চেষ্টাটা কিন্তু যারা ওই হোয়াইট কলার জব করেন তাদের সকলের মধ্যে আমি দেখতে পাই না। এটা আমার কাছে দুঃখের বিষয়, অসুবিধার বিষয়। এই প্রসঙ্গে আপনি যে বললেন বাঙালিরা হিন্দি বলার প্রচুর চেষ্টা করেন, এটা সত্যি সত্যি, সেটা দেখা যায় সব ক্ষেত্রে। কিন্তু কিছু বাঙালি অন্তত আমার যা নজরে পড়ে, সবার কথা বলতে পারবো না। আমিও দেখেছি, আমার অভিজ্ঞতা থেকেই বলছি। কিন্তু হিন্দি ভাষী যারা কলকাতাতে বছরের পর বছর আছেন, এমন অনেক হিন্দি ভাষী আমি দেখেছি এক বর্ণও বাংলা বলতে পারেন না। মানে তাদের দিক থেকেও চেষ্টাটা থাকা উচিত। হ্যাঁ, এই পয়েন্টটাও তানভীর যেটা বলেছে, হিন্দি একটু শ্রেষ্ঠ উন্নততর ভাষা, এই ভাবনা অনেক হিন্দি ভাষীর মধ্যে আছে। যেমন হিন্দু ধর্ম একটি উন্নত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, এই ভাবনা বহু মানুষের মধ্যে এখন আছে। এই ভাবনাটা অনেকের মধ্যে আছে। এই ভাবনাটা হয়তো অনেক বেশি মানুষের মধ্যে প্রসারিত হচ্ছে এখন, আমি জানি না, সংখ্যা গুণিনি, কিন্তু বহু মানুষ মনে করেন যে হিন্দি ভাষাটা একটু উন্নততর ভাষা, আধিপত্যের ভাষা, রাষ্ট্রের ভাষা, এরকম অনেকে মনে করেন, এবং তার ফল যা হয় তা আমরা দেখি। আমি ওই দিলীপদার কাছে, তুমি নিশ্চয়ই যাবে অভিজ্ঞতার কথা শোনার আগে, ধর্ম দিয়ে ভাষা দিয়ে জোড়ার যে কথাটা হচ্ছে, তার আগে আমার কথা শেষ করবো আবার একটা গল্প বলে। যে এটা আমি তানভীর ইতিহাসে অধ্যাপক তানভীর আমার থেকে ভালো জানেন বোধহয়, আমি স্ট্যানলি উলপার্টের লেখা একটা মোহাম্মদ আলী জিন্নার জীবনীতে এই জিনিসটা পড়েছি, এটা পরিষ্কার লেখা আছে। ওখানে উনি লিখছে যে লখনৌতে একবার, তখন মুসলিম লীগের এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আন্দোলন খুব দানা বেঁধেছে, একদম দেশ ভাগ করতে হবে এই জাতীয় আন্দোলন দানা বেঁধেছে। জিন্না হচ্ছেন মুসলিম লীগের নেতা। হিন্দুস্তানিতে জিন্নার কথা বলতেন, মহাত্মা গান্ধীও কিন্তু কথা বলতেন, তখন কিন্তু একই ভাষায় কথা বলতেন।
জিন্নার কাছে মুসলিম লীগের সমর্থকরা একটা দীর্ঘ দাবিপত্র নিয়ে এসেছেন যেটা উর্দুতে লেখা, আর জিন্না সেটা হাতে নিয়ে বলছেন যে ঠিক আছে, আরে বলো না তোমরা কি বলতে চাইছো সেটা বলো না। না না স্যার আপনি পড়ুন, স্যার সাহেব আপনি পড়ুন, সাহেব আপনি পড়ুন। না তুমি বলো না। কারণটা হচ্ছে জিন্না উর্দু স্ক্রিপ্ট পড়তে পারতেন না, উনি উর্দু কথা বলতে পারতেন, বুঝতে পারতেন, কিন্তু উর্দু স্ক্রিপ্ট পড়তে পারতেন। ওই ভাষার সঙ্গে ধর্ম, রাজনীতির সঙ্গে ভাষা, এগুলো গোলানোর যে না গোলানোর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বলতে এটা, গোলানো বা না গোলানো যায় কিভাবে। জিন্নাত ওনার রাজনীতি নিয়ে আজকে আমরা কোনো আলোচনা করছি না, কিন্তু উনি উর্দু স্ক্রিপ্ট পড়তে পারতেন না, যিনি মুসলিম লীগের রাজনীতি কায়েদি আজম, যাকে পাকিস্তানের বলে তিনি স্বীকৃত, পাকিস্তানের জন্মদাতা বলে স্বীকৃত। এই তো হচ্ছে ভারতের বাস্তবতা। সোফিয়া, বাংলা কি সব পশ্চিমবঙ্গবাসীর ভাষা? তুমি যদি উত্তরবঙ্গের কোনো একটি ফরেস্ট ভিলেজের স্কুলে যাও, আমি যখন প্রতীকীর সঙ্গে যুক্ত ছিলাম, এরকম অনেকগুলো স্কুল আমার দেখার সৌভাগ্য হচ্ছে বা দুর্ভাগ্য হয়েছে, হোয়াটএভার, সেখানে শিক্ষক পড়াচ্ছেন বাংলায়, বাংলা আমাদের ভাষা, সমস্যা কিছু নেই, কিন্তু ছাত্র ছাত্রী অর্ধেক তাদের মাতৃভাষা হচ্ছে সাদ্রি। তারা এই ঝাড়খণ্ড ইত্যাদি এইসব অঞ্চল থেকে যারা গেছেন, আদিবাসী জনজাতির পরিবার, চা বাগানে কাজ করতে গেছেন তারা, আর বাকি অর্ধেক হচ্ছে রাভা, মেচ জাতীয় আমাদের যে অন্য পার্বত্য জনজাতির আছে তাদের পরিবারের। এদের কারুর মাতৃভাষা বাংলা নয়, কিন্তু বাংলা চাপছে ঘাড়ে। তো সুতরাং এই যে আমাদের কি বলবো, আমাদের ভারতবর্ষের মতো একটা দেশে আমাদের কিন্তু একটা লোক ভাষা দরকার। ইংরেজি মোটামুটি রাজভাষা হয়ে গেছে। আমি ঠাট্টা করে একদিন একটা পোস্ট ছবি জানি না, সেটা এরকম যে তুমি যদি তোমার কোনো ফিক্সড ডিপোজিট থাকে কোনো ব্যাংকে, তার রসিদটি উল্টে দেখো, পেছনে দেখবে দুটো ভাষাতে কিছু স্মল প্রিন্টস আছে, কি কি শর্ত আছে, এবং সেই শর্তাবলীর মধ্যে স্পষ্ট লেখা আছে যে যদি কোনো বিবাদ হয় তাহলে কেবল ইংরেজি ভার্সনটাই গ্রাহ্য হবে আইনে। অর্থাৎ ওরা যে অনুবাদটা করেছেন তার আইনি সেটা কতটা পোক্ত তাই নিয়ে কিন্তু ওরাও নিশ্চিন্ত নন। এবং এটা হচ্ছে হিন্দি, যেটাকে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলি। তো এখন হিন্দি আমরা চাই বা না চাই, হিন্দি হচ্ছে ভারতের লোক ভাষা। অর্থাৎ আমার মতো লোক, আমার চেয়ে কম রোজগার করেন এরকম পেশায় আছেন যেসব মানুষ, যে দেশেই যাও না তুমি কিন্তু যখন নিজের ভাষা বলতে পারো না, তুমি হিন্দিটাই ট্রাই করো। এখন সেটাকে আধিপত্যর চেহারা সেটা নেবে কি নেবে না সেটা অন্য গল্প, ডিপেন্ড করছে যে তোমার রাজ্যের অর্থনৈতিক স্ট্রেংথটা কি তার উপরে। যেমন দক্ষিণে ওরা প্রবেশ করতে পারেন না, সেই অর্থে হিন্দি আধিপত্য নেই, তার কারণ এখানের আর্থিক ক্ষমতা এখানকার মানুষের অনেক বেশি, পার ক্যাপিটা রোজগার বেশি, এদের রোজগারের সুবিধা বেশি। যেখানে এটা নেই সেখানে হিন্দি এসে আস্তে আস্তে গাড়ি চাপছে এবং হয়তো চেপেও যাবে, লোক ভাষা রাজভাষা হয়ে উঠছে। কিন্তু এখনো অবধি স্বাধীনতার ৭৫ বছর পরেও আমাদের রাজভাষা হচ্ছে ইংরেজি। আমরা ওটাতেই কি বলবো, আইন আদালত মামলা মোকদ্দমা এগুলো সব আমরা ইংরেজিতেই চালাই। কথা যদি বলো বাংলা নিয়ে, আমাদের সত্যি আমাদের নিজেরা আমরা সত্যি এগোইনি। আমি দুটো উদাহরণ দেবো কেন এগোইনি। আজ অব্দি সরকারি যে কোনো ওয়েবসাইটে তুমি যাও, দেখবে মোস্ট অফ দ্য অর্ডার্স সব ইংরেজিতে লেখা হয়েছে। আমরা যখন সরকারি চাকরি করতাম খুব চেষ্টা করতাম এগুলোকে বাংলা করার। দক্ষিণ ভারতে এবং উত্তর ভারতে, যেটাকে হিন্দি বলা হয়, দুটো রাজ্যেই কিন্তু নিজেদের ভাষায় সরকারি কাজকর্ম করার একটা গভীর প্রচেষ্টা আছে। একটা ইংরেজি অনুবাদ থাকে, কিন্তু মূল বক্তব্যটা যেটা অন্তত পাবলিকের জন্য, জনসাধারণের জন্য, সেগুলো সব তাদের নিজেদের ভাষায় হচ্ছে। তো এই চেষ্টাটা কিন্তু আমি বাংলায় দেখিনি। বাংলায় অনেক আগে, স্বাধীনতার ঠিক পর সরকারি পরিভাষা নিয়ে একটি কমিটি হয়েছিল, যার মাথায় ছিলেন রাজশেখর বসু নিজে। সেই কমিটির সদস্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে আরো অনেকে ছিলেন। 4 খণ্ডে সেই পরিভাষার বই বেরিয়েছিল সরকারি উদ্যোগে। সেই বইটা আমি চাকরি করতে করতেই 4 খণ্ডের বইটা এক খণ্ডের খুব ক্ষীণতনু একটি
গ্রন্থরূপে আত্মপ্রকাশ করলো বাংলা একাডেমি থেকে, এখন সেটুকুও ব্যবহৃত হয় কিনা আমি জানি না। সুতরাং আমি যখন ভাষাগত যে অস্মিতার কথা বলছি না, সেটা ওই ভাষাটার পেছনে যতক্ষণ না আর্থিক জোর তৈরি হয় ততক্ষণ বোধহয় এই অশান্তিটা আমাদের দেখবে। যেমন তুমি তুমি যেটা বললে, এই যে গন্ডগোলটা হচ্ছে মহারাষ্ট্র কর্ণাটক, এটা কোথায় হচ্ছে? উত্তর কর্ণাটকে। উত্তর কর্ণাটক হচ্ছে মহারাষ্ট্র এই কর্ণাটকের আর আর্থিকভাবে সবচেয়ে দুর্বল জেলাগুলো কিন্তু ওখানে। দক্ষিণে অর্থাৎ যেখানে কেরালার সঙ্গে কর্ণাটকের বর্ডার, দক্ষিণ কানাড়া, উডুপি, এইসব জেলাগুলো, এখানে কিন্তু ভাষার ঝামেলা হয় না। মাঝে মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, কিন্তু সেটা ধর্মগত। ভাষাগত সমস্যা এদিকে অনেক কম, ওদিকটায় দক্ষিণের দিকটা, কারণ আর্থিকভাবে ওরা সবাই প্রায় অনেকটাই সচ্ছল শিক্ষাগতভাবে। সুতরাং এর পেছনে শুধু মানে এই যে ইয়েটা, ভাষার পেছনে একটা অর্থনীতি কাজ করে বলে আমার নিজের ধারণা। যেখানে হচ্ছে তার পেছনে ওই যেরকম আগে বলতো সারসেলা ফার্ম, তো আমি বলি সারসেলা বাণী। দেখো টাকাটা কিভাবে গন্ডগোল করছে, এটা আমার নিজের ব্যাখ্যা। তো আরেকটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট বলি, এখানে অধ্যাপক নাসরিনও আছেন, এবং এটা আমার আসামের কিছু বন্ধু বান্ধব অধ্যাপকদের একটা বড় কাজ আমি দেখছিলাম। আসাম কিন্তু এই যে বিভক্ত হলো, এই ভেঙে যাওয়ার পেছনে ওদের ভাষাগত আধিপত্য চাপানোর প্রচেষ্টাটারও কিন্তু একটা বড় ভূমিকা আছে। কারণ আসাম তো অনেকগুলো জনজাতি মিলে তৈরি হয়েছে। এইবারে একসময় আসামের সরকারি ভাষা ইংরেজির পরে ছিল বাংলা। সেটা সম্ভবত যতদূর মনে পড়ছে এই 19বিংশ শতাব্দীর শেষের দিকে বা 20 শতাব্দীর গোড়ায় সেটা পাল্টে অসমীয়া করা হলো। এবার অসমীয়া যখন করা হলো, ওরা বড় বড় করে অভিধান এবং পরিভাষা রচনায় নেমে পড়লেন। সেটা করতে গিয়ে ওদের ঝোঁক পড়লো সংস্কৃতায়নের প্রতি, এবং ওদের যিনি প্রাচীন আবিধানিক, যিনি সবচেয়ে নামকরা আবিধানিক, তিনি যে অভিধানটি লিখলেন তাতে সব শব্দের অর্থ তিনি সংস্কৃতে খুঁজতে আরম্ভ করলেন। যদিও ওদের ওখানে মঙ্গলয়েড, তারপরে আরো অনেকগুলো রেস এসে মিলছে, আহোমরা এসছে, বার্মিজরা এসছে, অনেকগুলো রেস এসে একসঙ্গে মিলেছে। আসামের ইতিহাসটা খুব জটিল, কিন্তু উনি সব অর্থ সংস্কৃতে খুঁজতে গিয়ে অভিধানে যেরকম মানে করতে দাঁড়ালেন যে তোমার ধরো করবি আংলাং, এই করবি কথাটা উনি বললেন এটা সংস্কৃত ক্রব্য থেকে এসছে, যার মানে হচ্ছে কাঁচা মাংস ভোজি, অর্থাৎ এরা অসভ্য। এরকম সংস্কৃতাইজেশন করতে করতে কিন্তু আসামের যে এই যে ভেঙে যাওয়া, আসামের এতগুলো টুকরো হওয়া, তার পেছনে ওদের একটা এই ভাষাগত বিভেদের একটা এই মানে এই মানে কি বলবো অপব্যাখ্যা, অর্থ করার একটা প্রচেষ্টার একটা ফল। এবং এটাকে কারেক্ট করার জন্য একটা অসাধারণ কাজ করেছেন তেজপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। ওরা একটা আসাম জাতীয় অভিধান তৈরি করেছেন 5 খণ্ডে, বিশাল খণ্ড, এবং একেবারে এনসাইক্লোপিডিয়া, ভারতকোষের মতো, এবং অসাধারণ সেটা। তার কারণ সেখানে যে ভাষাটির, যে শব্দটির যে ভাষা থেকে উৎপত্তি, সেইখান থেকে তাকে খুঁজে বার করে এনে তার সঠিক অর্থটি ঢুকিয়েছেন। তো ভাষা দিয়ে ওরা জোড়ার চেষ্টা করছেন, তবে এরা সবাই মূলত মার্ক্সবাদী, সুতরাং খুব বেশিদের কথা বলা যাবে কিনা আমি জানি না, কিন্তু ফ্যাক্ট ইজ যে এই চেষ্টাটাই কিন্তু অনেকগুলো আন্দোলনের উপর, অন্তত আন্দোলন যারা করছেন তাদের শিক্ষিত শ্রেণীর উপরে, ওরা কিন্তু এক ধরনের কি বলবো, এক ধরনের সম্প্রীতির আবহ তৈরি করতে পেরেছেন।